হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। আপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা ইতিমধ্যে হয়তোবা শুনে গেছেন বা শুনে ফেলেছেন যে ঝিনেদার ৪ আসনের এমপি আনারুল আজিম আনারের হত্যাকাণ্ড এবং তার রহস্য। দর্শক মণ্ডলী, গত ১২ই মে তারিখে এই এমপি সাহেব তিনি কলকাতাতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে যাওয়ার পর গত ১৬ই মে তারিখে তাকে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল, নিখোঁজ ছিল। এবং আজকে কলকাতা পুলিশ খোঁজ দিয়েছে যে এই আনার তিনি নিহত হয়েছে, অর্থাৎ নিহত বলতে তাকে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হয়েছে এবং তাকে হত্যার পর তার লাশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার লাশের একটা খণ্ড মূলত কলকাতার নিউ টাউনের সঞ্জীবী যে গার্ডেন, সেই গার্ডেনে একটা হোটেলের রুম থেকে তার একটা লাশের টুকরো উদ্ধার করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। এই ব্যাপারে সেই এমপি সাহেবের মেয়ে কিছু কথা বলেছে, তার মধ্যে কিছু কথা আপনাদের শোনাবো। দর্শক মণ্ডলী, তাছাড়া এই ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করব, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই বিষয়টি বর্তমানে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জন্য একটা ভীষণ বড় ধরনের একটা দুঃসংবাদও বটে। কারণ একজন এমপি, তিনি বর্তমান সরকারের এমপি এবং পরপর ৩ বারের এমপি এই আনারুল আনার, তিনি কিন্তু নিহত হয়েছেন এবং তাকে হত্যাকাণ্ড করা হয়েছে। কারা এর পিছনে জড়িত আছে, কিভাবে তাকে হত্যাকাণ্ড করা হলো, কেনই বা হত্যা করা হলো, সবকিছু আলোচনা আছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, শুরুতে আমরা যেটা আপনাদেরকে শোনাবো সে হচ্ছে এই আনারুল আজিম আনারের যে মেয়ে, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি কথা বলেছেন। চলুন আগে তার কথা মুখ থেকে শুনে আসি, তারপর আমরা মূলত বিভিন্ন নিউজ পেপারের রেফারেন্স দিয়ে আপনাদের কিছু কথা শোনানোর চেষ্টা করব। আপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। আপনারা সারা বাংলাদেশ ও সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন, যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। বাবা, আমার বাবার এটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে পলিয়ে থেকে, যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। আমি ইন্ডিয়াতে যাই না। আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়। সে বলেছে, আম্মু আমি না ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন। আপনার কাছে অনুরোধ, আমার বাবার আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে, সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টায় 21-এ কথা হয়, যেদিন আমার বাবার আর মিসিংয়ের কথা। রবিবারে না, আমি যেদিন দিবি আঙ্কেলের এখানে আসছি, হারুন আঙ্কেলের এখানে, সেখানে তার আগের দিন কথা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, সে করছে। প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে, আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি, আমি সব রকম চেষ্টা করতেছি। তো দর্শক মণ্ডলী, আপনারা তার মেয়ের মুখ থেকে শুনলেন যে আসলে কি চাচ্ছে। বাবা মারা গেছে, তিনি এখন এতিম হয়ে গেছে এই মেয়েটি। এখন বাবা মারা তো গেছে, কিন্তু কারা এর পিছনে জড়িত আছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, ফাঁসি কার্যকর করা হয়। এইটাই মূলত চাচ্ছে এই মেয়েটি। স্বাভাবিকভাবে সবাই সেটা চেত। তো দর্শক মণ্ডলী, কি হয়েছিল চলো আমরা একটু আলোচনা করে আসি।
মূলত গত 12ই মে তারিখে এই আনারুল আনার তিনি দর্শনা সীমান্ত দিয়ে মূলত ভারতে কলকাতায় গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানে যাওয়ার পর তিনি সেখানকার তার ঘনিষ্ঠ একজন বন্ধু গোপাল বিশ্বাস সে তার বাড়িতে ছিল এবং রহস্যজনকভাবে 16ই মে তারিখ থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পূর্বে তিনি মানে যে কাজটি করেছিল, অর্থাৎ তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তিনি মূলত দুইবার এই গোপাল বিশ্বাস সহ পরিবারের সদস্যদেরকে মেসেজ করেছিল এবং সেই মেসেজে আসলে কি বার্তা ছিল সেটা অনেকে হয়তো বা জানেন। তারপর আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে। তো প্রথম যে মেসেজ বার্তাতে তিনি দিয়েছিল, তিনি বলেছিল যে বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন, আর সেখানে পৌঁছে তিনি ফোন করে গোপাল বিশ্বাসকে জানাবেন। পরবর্তীতে গোপাল বিশ্বাসের ফোন করার দরকার নেই। পরে 15ই মে স্থানীয় বেলা 11টা 21 আনারুল আজিমের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আরেকটা বার্তা আসে। সেখানে তিনি বলেছেন যে আমি দিল্লি পৌঁছে গেছি এবং আমি ভিআইপিদের সাথে আছি, আমার সাথে ফোন করার কোনো দরকার নেই। এই কথাটি তিনি মূলত হোয়াটসঅ্যাপ মেসেজে জানিয়েছিল এবং এই মেসেজটি আসলে আনারুল আজিম জানিয়েছিল কিনা সেটা হচ্ছে মেইন কথা। পরিবারের সদস্যের দাবি এমন ভাবে তিনি কখনো লেখেন না। তো তার মানে বোঝা যাচ্ছে যারা হত্যাকারী ছিল তারাই মূলত এই মেসেজটি লিখেছিল এবং সেটাই মূলত পরিবারের সদস্যদের কাছে ওই গোপাল বিশ্বাসের কাছেও পাঠিয়েছিল। তো দর্শক মণ্ডলী, যেটা মূলত হয়েছে সেটা হচ্ছে আনারুল আজিম তিনি মারা গিয়েছেন এবং তিনি এমপি বর্তমান দায়িত্বরত থাকা অবস্থায় তিনি কিন্তু সেখানে গিয়েছিল এবং এই অবস্থায় তিনি মারা গেছেন, যেটা কিন্তু এই ভারত বাংলাদেশ সম্পর্কে আরো কটূক্তি মানে খারাপের দিকে নিয়ে যাবে। সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে অবশ্যই এটা রহস্য উদ্ঘাটন করা দরকার। তিনি তাকে যে হত্যা করা হয়েছে তার বিভিন্ন লাশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সম্পূর্ণ লাশ যেন একত্রিত করে বাংলাদেশে দ্রুত আনা হয় এবং এর পিছনে যারা আছে দায়ী আছে, যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে, সম্ভবত জানা যাচ্ছে একটা মহিলা নাকি এটার সাথে সম্পৃক্ত আছে, মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেক রহস্য উদ্ঘাটিত হবে, তো আমরা অবশ্যই আপনাদের সেটা জানানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।